প্রতি বছর বর্ষা মৌসুমে বাংলাদেশে হঠাৎ বন্যা পরিস্থিতি দেখা দেয়। কখনো অতিবৃষ্টিতে, আবার কখনো অপ্রত্যাশিতভাবে ভারত উজানের পানি ছেড়ে দেওয়ার কারণে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে আকস্মিক বন্যার সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, ভারত কি বাংলাদেশকে না জানিয়ে পানি ছেড়ে দিয়েছে? এবং এর মোকাবেলায় বাংলাদেশের করণীয়ই বাকি। দেশের বন্যা পরিস্থিতি এবং বন্যা কবলিত মানুষের দুর্ভোগ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলাম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। মোহাম্মদ রবিউল ইসলাম, দেশের অনেক জায়গায় আমরা দেখছি যে বন্যা পরিস্থিতি, এই আকস্মিক বন্যার আসলে কি কারণ এবং সেই এলাকার মানুষগুলোর দুর্ভোগই বা কতটা? জি, মোহাম্মদ রবিউল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। আমি প্রশ্ন করেছিলাম যে দেশের অনেক জায়গায় আমরা দেখছি যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বন্যা পরিস্থিতির আকস্মিক কিনা বা হঠাৎ করে হওয়া বন্যা পরিস্থিতি কিনা বা এটার কোনো কারণ আপনারা জেনেছেন কিনা? কারণ আপনারা যেহেতু সেই সময় ত্রাণ বা ওই দুর্যোগ কবলিত এলাকার মানুষগুলোকে উদ্ধার করা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার মধ্যে থাকেন, এখন আসলে কি পরিস্থিতি? আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ৭১ টেলিভিশনকে আমাকে এই প্রোগ্রামে সম্পৃক্ত করার জন্য। আমরা জানি যে আমাদের দেশ দুর্যোগ প্রবণ এলাকা। আমাদের দেশের প্রায় প্রতি বছরই আমরা দেখা যায় যে বিভিন্ন প্রকার দুর্যোগ, যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো ইত্যাদি হয়েই থাকে। এই সকল দুর্যোগের আমরা যেটা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এই দুর্যোগটা হয়। অনেক সময় হয় মৌসুমী বায়ুর প্রভাবে, আবার আমাদের যে উজানে ইন্ডিয়া যে বিভিন্ন নদ নদী আছে সেগুলোর থেকে পানি বাংলাদেশে চলে আসে ঢালে, সেখান থেকেও বন্যা হয়। বর্তমান যে বন্যাটা, এটা আমাদের জন্য খুবই সহনীয় বন্যা। এটা খুব একটা মারাত্মক বন্যা নয়। তবে আপনারা জানেন যে আমাদের বর্তমান যে এই দুর্যোগ প্রবণ অবস্থা আমরা বিরাজ করছি বা বন্যা প্রবণ অবস্থা বিরাজ করছি, যেটা আপনারা বলতেছেন, কিন্তু এটা ততটা মারাত্মক না। তারপরেও আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন রকম এরকম আমরা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি আমরা বলি ত্রাণের দিক থেকে, আমরা জানি যে সর্বপ্রথম যে দুর্যোগ হওয়ার পরে বা এরকম বন্যা কবলিত হওয়ার পরে যে মানুষের যে ত্রাণ দরকার হয়, মানুষের খাওয়ার জন্য ত্রাণ দরকার হয়, মানুষ আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র দরকার হয়। এই জন্য আমরা ইতিমধ্যে আমাদের ৫৬৫টা বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে, ১০৪টা দুর্যোগ আশ্রয় কেন্দ্র আছে। যে বন্যা কবলিত গুলো এলাকা, কত দূর পর্যন্ত গেলে আপনারা মারাত্মক বলেন? আমার প্রশ্ন হচ্ছে যে একজন মানুষের বাড়ি যদি ভেসে যায় বা বন্যায় কবলিত হয়, সেই মানুষটার জন্য সেটা কিন্তু সর্বোচ্চ মারাত্মক। আমি সেই জায়গা থেকে বলছি, যে জায়গাগুলোতে এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কি ধরনের ব্যবস্থাপনা আছে? আমাদের সারা বাংলাদেশেই আমাদের বিভিন্ন রকম দুর্যোগ কেন্দ্র, দুর্যোগ আশ্রয় কেন্দ্র এবং বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে। এই বন্যা আশ্রয় কেন্দ্র এবং দুর্যোগ আশ্রয় কেন্দ্রে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী, যেমন আমাদের ঢেউটিন, দুর্যোগের পরে যে ঢেউটিন দরকার হয়, বাড়ি ঘর ভেঙে যায়, তারপর রাস্তাঘাট ভেঙে যায়, এই জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি হয়েছে। যদি আমরা ধরি যে আমাদের ত্রাণ কার্যক্রম, যদি প্রথমে ধরি যে আমাদের চাল, যেটাকে বলে আমরা জিআর চাল বলি, জিআর চাল আমাদের বর্তমানে জিআর চাল প্রায় আমরা 1,31,645 রেখেছেন প্রয়োজন হলে আপনারা প্রস্তুতি রেখেছেন, প্রয়োজন হলে আপনারা সেই বন্যা কবলিত এলাকায় কার্যক্রম চালাবেন।
ব্যাপারটা এরকম। পর্যাপ্ত ডিউটিনের জন্য টাকা জি। দিয়ে রেখেছি। অধ্যাপক ইতিমধ্যে আমাদের প্রায় মানে আসবো আপনার কাছে। 34,000 মোহাম্মদ রবিউল ইসলাম আপনার কাছে আবার আসবো। আমি একটু অধ্যাপক আইনুর নিশাতের কাছে একটু জানতে চাই যে এবারের যে বন্যা সেটা আসলে আকস্মিক বন্যা কিনা, নাকি এটা আসলে এরকম হতেই পারে বা কতটা মারাত্মক। কারণ আমরা গণমাধ্যমে দেখছিলাম যে ভারতের অনেকগুলো বাঁধ, প্রায় 40টির মতো মানে বাঁধ বা বেড়া যাচ্ছে, সেগুলো অনেক সময় দেখা যায় যে সেগুলো ছেড়ে দেবার কারণে এর আগেও আমরা এর ভুক্তভোগী হয়েছি। সেই জায়গা থেকে আসলে কি দেখেন এবারের বন্যায়? আমাকে বলতে বলছেন? জি, অধ্যাপক আইনুর নিশাত। জি জি, ধন্যবাদ। আমি প্রশ্নকর্তার সাথে কোনোভাবেই একমত হতে পারছি না, কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা জুন মাসের যে সময় বাংলায় আষাঢ় মাস আসতে আর 10 দিন আছে, এই সময় বৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক এবং নদীতে এইটুকু পানি বাড়াটা খুবই স্বাভাবিক। আমি আপনাকে একটা ওয়েবসাইটের কথা বলি। বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট মেনটেন করে, www.ffwc.gov.bd, এখানে ঢুকলে আপনি এখন দেখবেন, আমি একটু আগেই ঢুকেছিলাম, সিলেটের কিছু জায়গাতে এটা হলুদ রঙের বেশ সবই সবুজ, পুরো ব্রহ্মপুত্র জুড়ে, পুরো গঙ্গা জুড়ে, পুরো মেঘনা জুড়ে সবই স্বাভাবিক পর্যায়ে আছে, বিপদ সীমার অনেক নিচে। তাহলে বিপদ সীমাটা কি? যেখানে নদীর দুই পাড়ে কিংবা এক পাড়ে বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ নেই, সেখানে যদি নদীটা কানায় কানায় ভরে উপচে উঠে 2 ফুট 3 ফুট গভীরতার পানি হয়, তাহলে আমরা বলি যে এটা বিপদ সীমা, এবং এর পরে উঠলেই আমরা এটাকে বিপদগ্রস্ত মনে করি, কারণ বিস্তীর্ণ এলাকা পানির তলায় চলে যায়। আর যেখানে বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ আছে, সেখানে বাঁধের টপ থেকে 3 ফুট 4 ফুট নিচ পর্যন্ত পানি ওঠাটা খুবই স্বাভাবিক। অর্থাৎ যেমন ধরেন সিরাজগঞ্জে যমুনার পাড়ে আমাদের 15 ফুট উঁচু বাঁধ আছে, সেখানে যদি 10 ফুট 11 ফুট 12 ফুট পানির লেভেল বাড়ে, তাহলে আমরা বিপদ সীমা অতিক্রম করেছে বলবো না। এখন দুটো কাজ হতে পারে একই সাথে। নদীটা যখন দুই পার কানায় কানায় ভর্তি হয়, তখন নদীর পাড়ে বাঁধের বাইরে যে চর এলাকা আছে কিংবা নদীর মধ্যে যে চর এলাকা আছে, সেগুলো ডুবে যাবে, খুবই স্বাভাবিক, খুবই প্রত্যাশিত, এবং আমরা এটা কামনা করি যে এটা ডুবে যায়। প্রাকৃতিকভাবে আমরা দেখি প্রতি 2 থেকে 3 বছরে একবার এই ঘটনা ঘটতে পারে, যদিও জলবায়ু পরিবর্তনের কারণে কিছুটা পরিবর্তন হচ্ছে। এখন আমি যেটা শুনলাম যে বাদাম নষ্ট হয়েছে, চীনা বাদামটা কোথায় হয়? নদীর চরে হয়, যমুনার চরে হয়, পদ্মার চরে হয়, মেঘনার চরে হয়। এই চরটা তো ডুববে, ডোবাটা খুবই স্বাভাবিক। আর ডুবতে পারে যদি যেখানে এখনো বোরো ধান কাটা হয়নি। বোরো ধান কাটা হয়নি কেন? এটা তো মে মাসের মাঝামাঝি নাগাদ কেটে ফেলার কথা। কাজে এখানে যদি ধান কাটা হয়নি, সেই ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কৃষি মন্ত্রণালয়ে এ ব্যাপারে দায়িত্ব নিতে পারে। এটা একেবারে অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আর সব শেষে যে প্রশ্ন করলেন যে ভারত কি পানি ছেড়ে দিয়েছে কিনা, আমার মতে এটা অবান্তর প্রশ্ন। বর্ষাকালে ভারতের যতগুলো অবকাঠামো আছে, এগুলোর গেট খোলা, অর্থাৎ এটা দিয়ে পানি আসছে। ভারতেও যে অবকাঠামো আছে, দ্যাট ইজ ব্যারাজ আছে, তিস্তার উপরে গাজলডোবা, কিংবা এদিকে অবশ্য ব্যারাজ নেই, সুরমা কুশিয়ারের উপরে নেই, কাজে এগুলো পানি সরসর করে নেমে আসছে। বাংলাদেশেও যেখানে ব্যারাজ আছে, যেমন তিস্তা ব্যারাজ কিংবা আমাদের যেখানে রেগুলেটর আছে, সবগুলোর গেট খোলা, পানি আটকে রাখার কোনো ক্ষমতা আমাদের নেই। ভারত খুলে দিয়ে বন্যার সৃষ্টি করছে, এই ধরনের কথা চিন্তা করাটা, এ ধরনের ঘটনা ঘটতে পারে না যে তা বলছি না আমি, কিন্তু এখন এই সময়ে এই পরিমাণ বৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক। মানে গণমাধ্যম বলছে কোন জি, সেটা হচ্ছে আরেকটা কথা বলেছেন যে পানি নামছে না। এই পানি নামছে না, এটার জন্য আমরা দায়ী। আমাদের এখানে এত এলোপাথারি রাস্তা হয়েছে গ্রামে, এত
রুরাল রোড নেটওয়ার্ক হয়েছে, যেটা এলজিডি করেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় করেছে, তাদের কারণে পানি নামছে না। অর্থাৎ যে বন্যাটুকু আপনি দেখতে পাচ্ছেন, প্রথমত স্বাভাবিক, নদীর মধ্যে স্বাভাবিক, চরে স্বাভাবিক, আর বাইরে যেখানে পানি নামছে না সেটার জন্য আমরা দায়ী। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। থ্যাংক ইউ। জি, মানে গণমাধ্যম বলছে যে ভারতের আবহাওয়া সংস্থা মে মাসে উত্তর পূর্বাঞ্চলে যে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিল, ভারতের পক্ষ থেকে এবারে পানি ছাড়া সংক্রান্ত কোনো মানে পানি আসা সংক্রান্ত বা আবহাওয়ার সেই সতর্কবার্তা, পূর্ব সতর্কবার্তা এটা বাংলাদেশকে পাঠানো হয়নি। মানে এই ধরনের কোনো মানে রেওয়াজ আমাদের মধ্যে ছিল কিনা? যে না, এটাও সম্পূর্ণ আনুমানিক আপনার বক্তব্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী যেটা বাংলাদেশ ভারত দুই দেশই মাপে, দুই দেশই মানে, সেটা হচ্ছে বৃষ্টির পানি, বন্যার পানি প্রতিদিন অটোমেটিক্যালি দিল্লি থেকে আগারগাতে পৌঁছায় আবহাওয়া দপ্তরে, সেখান থেকে মতিঝিলে যায়, সেখান থেকে পূর্বাভাস তৈরি হয়। এই 1 এপ্রিল থেকে এটা অটোমেটিক, কাজে এটার মধ্যে তেমন আবিষ্কারের কিছু নেই। আমার কথা হচ্ছে এই জ্যৈষ্ঠের শেষে, বৈশাখের প্রথমে, এটা তো পার হয়ে গেছে, আমি বলছি সরি ভুল বললাম, আষাঢ়ের প্রথমে কিংবা আষাঢ়ের আগে আগে এবং শ্রাবণে এইরকম বৃষ্টি হওয়াটা আমি মনে করি আমাদের দেশের জন্য খুব ভালো। গত বছর ভালো ছিল না, কারণ গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি। এবছর বৃষ্টিটা মনে হয় 7-8 দিন আগে এসছে। কাজে ফসলের পর্যায়ক্রম অনুযায়ী এখন মাঠে ধান কিংবা দামি ফসল থাকার কথা না। যারা আউশ লাগাবেন, পাট লাগাবেন, তারা লাগিয়েছেন, এবং আউশ এবং পাট পানির সাথে সাথে বাড়তে পারে, এটাতে ক্ষতি হওয়ার কথা না। আমরা বাংলাদেশের যে জাতীয় পরিকল্পনা আছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ওয়ার্নিং দিয়েছি, সরকার গ্রহণ করেছেন যে 200-300 মিলিমিটার বৃষ্টি হবে, এটা ধরে নিয়ে আমাদের ড্রেনেজ স্ট্রাকচার করতে হবে। আমাদের এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের যোগাযোগ নেই। আমার সাথে যিনি কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি যে দুর্যোগের আশঙ্কা করে তাদের সেই মানুষগুলোকে সহায়তা করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। কিন্তু এই দুর্যোগটা খুবই স্বাভাবিক। এখানে পানি উন্নয়ন বোর্ড, আমি পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করব না, কারণ তারা নীতি নির্ধারক নয়। আমি পানি মন্ত্রণালয়কে দায়ী করব। পানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টা, আগে মন্ত্রী থাকতেন, তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করব। বর্ষার প্রথমে বৃষ্টি হবে, খুবই স্বাভাবিক। এটা নিয়ে অনর্থক হইচই করার কিছু নেই। মানুষ বেড়েছে, চরে কোনোদিন মানুষ বসবাস করেনি, এখন থেকে 100 বছর আগে, এখন চরে বসবাস করছে। আগে কোনো সময় ফসল ছিল না। কাজে ফসলের পর্যায়ক্রম করার সময় প্রকৃতির কি অবস্থা হবে সেটা জেনে কাজ করতে হবে। প্রকৃতি এখনো স্বাভাবিক আছে। তার মানে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ রবিউল ইসলাম, ক্ষতি হয়েছে তাদের জন্য তো গুরুত্বপূর্ণ বটে, জি, কিন্তু আমি বলছি যাদের ক্ষতি হয়েছে তারা এই ক্ষতিটা অ্যান্টিসিপেট করতে পারা উচিত ছিল। জি, এক্স্যাক্টলি। মানে সেখানে তো আসলে আগাম তথ্য বা আগাম সতর্কতা, এখন তো অনেক আধুনিক ব্যবস্থাপনা আছে, সেগুলোতে কিছুটা তো আঁচ করাই যায়। মোহাম্মদ রবিউল ইসলাম, মানে আমরা তো, আপনি ঠিকই বলেছেন, এই যে আগাম সতর্কতামূলক এরকম বিভিন্ন প্রকার ব্যবস্থাপনা আমাদের আছে। যদি আমরা বলি যে এরকম এই যে আছে, কিন্তু অধ্যাপক আইনুন নিশাত যেমন বলছেন, সেই কোঅর্ডিনেশনটা কি আছে আমাদের? মানে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা পর্যন্ত বা স্থানীয় সরকার সব জায়গায় কি এই কোঅর্ডিনেশনটা আছে? যেমন আমি গণমাধ্যমে দেখছিলাম, ভারতীয় পত্রপত্রিকায়, ত্রিপুরাতে খুব ব্যাপক বন্যা পরিস্থিতি আছে, আসামে বন্যা পরিস্থিতির আশঙ্কা আছে, ব্যাপক পানি। এখন আমাদের সীমান্তবর্তী এই রাজ্যগুলোতে যদি বন্যা পরিস্থিতি খারাপ হয়, স্বাভাবিকভাবে অধ্যাপক আইনুন নিশাত যেমন বলছিলেন যে পানিগুলো তো নিচে আসবে, তার মানে আমাদেরও তো সেই প্রস্তুতি সময়টা আসলে দরকার, খুব দ্রুত রিয়াক্ট করা দরকার। জি, আমাদের সব প্রস্তুতি থাকে, এবং এই কারণে আমাদের উপজেলা সমন্বয় কেন্দ্র আছে একটা, তারপরে হচ্ছে জেলা সমন্বয় কেন্দ্র আছে, বিভাগীয় পর্যায়ে আছে, এবং সেন্ট্রালি নিশ্চয় আন্তঃমন্ত্রণালয় কমিটি আছে, বিভিন্ন রকম কমিটি আছে, যেখানে সবসময় এগুলো আমরা অ্যাড্রেস করি যখনই যেরকম পর্যায়ে আসে। তো বর্তমান যে পর্যায়টা, এটা খুব একটা মারাত্মক নয়, এই কারণে আমরা এখন পর্যন্ত
উপজেলা লেভেলে সীমাবদ্ধ আছি, এবং যখনই কোনো প্রয়োজন পড়বে আমরা ডিস্ট্রিক্ট এবং সেন্ট্রালি অর্থাৎ আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আমরা এটা অ্যাড্রেস করব। তবে আমাদের এক্ষেত্রে কোনো ঘাটতি নেই, আমাদের কোনো রকম এরকম প্রস্তুতির অভাব নেই। কাজে আমরা এটা জোর দিয়ে বলতে পারি বিগত অনেক সময়ের চাইতে আমরা এখন অনেক বেশি তৎপর এবং সচেতন, বিশেষ করে মন্ত্রণালয় লেভেলের প্রতিটা অফিসার এবং আমাদের মন্ত্রণালয়ে একটা এনডিআরসিসি একটা কেন্দ্র আছে যেটা সব সময় এই যে ঈদের সময় একটা লম্বা ছুটি আছে, এর মধ্যে যদি পরিস্থিতি তৈরি হয় সেই প্রস্তুতি কি আছে? হ্যাঁ, এটা আমাদের মন্ত্রণালয়ে একটা 24 আওয়ার্স একটা এনডিআরসিসি কেন্দ্র আছে, যেখান থেকে এরকম সব সময় বিভিন্ন রকম তথ্য আবহাওয়া দপ্তর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে যখনই অনেক ধন্যবাদ মোহাম্মদ রবিউল ইসলাম, অনেক ধন্যবাদ, এবং অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। জি, আমি একটু বলি, উপজেলা লেভেলে আমাদের এরকম অনেকেরই ছুটি বাতিল করা হয়েছে। আচ্ছা, অধ্যাপক আইনুন নিশাত, খুব প্রয়োজন পদে আমরা তাদেরকে ডেকে নিব এবং আমরা দুর্যোগ সম্পূর্ণভাবে মোকাবেলা করব। অধ্যাপক আইনুন নিশাত। আমি অতিরিক্ত সচিব জনাব রবিউল ইসলামের কথাটাকে আর একটু এক্সপ্যান্ড করছি। সেটা হচ্ছে বাংলাদেশে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে। আপনি যে বলছেন যে কি করতে হবে তার প্রস্তুতি আছে কিনা, এই প্রস্তুতি লিখিতভাবে অফিস আদেশ হিসাবে প্রচারিত আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রত্যেকটা এলাকা অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে, উপজেলা পরিষদ থেকে কিংবা উপজেলা লেভেলে, জেলা লেভেলে, ঢাকা লেভেলে কে কি করবে, সরকার কি করবে, আর্মি কি করবে, পুলিশ কি করবে, এনজিওরা কি করবে, সব অর্ডার হিসাবে দেয়া আছে। কাজে এই নতুন নির্দেশের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে টেবিলে যে অর্ডারটা আছে সেটা খুলে একটু পড়ে সেটার উপরে কাজ করা, রিঅ্যাক্ট করা, মাঠ পর্যায়ে ব্যবস্থাপনাটা নিয়ে যাওয়া, পৌঁছে দেয়া। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং মোহাম্মদ রবিউল ইসলাম, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য সংবাদ যুগে। এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।